ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে। ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদেশে চলে যেতে চাচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না চেয়ে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন। এরা দুর্বৃত্তায়িত, এরা অযোগ্য, এরা অপদার্থ, এরা দেশ বিরোধী, এরা বিভিন্ন দেশের এজেন্ট। এরা সম্মানী মানুষকে, ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই, কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই। আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন, আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য অথর্ব। এই রাজনৈতিক দুর্বৃত্তরা আবারও ভারত আওয়ামী লীগ মিলে দেশটাকে গ্রাস করতে যাচ্ছে, আবার ভারতের পেটেই বাংলাদেশ যাচ্ছে। দর্শক, এবার হাতে নাতে ধরা খেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রেগে গিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে একই কঠিন ব্যবস্থা নিল ডক্টর মোহাম্মদ ইউনূস, যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তিনটে নিউজ দেখেন। একটা, বিএনপি নির্বাচন নিয়ে ঈদের পরে আন্দোলনের কৌশল যেন প্রফেসর ইউনূসকে চাপে রাখা যায়। ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয়ের নিষ্পত্তি চায় ভারত, যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ। আর ওয়াকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। মিল দেখতে পান? হ্যাঁ, মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। আমি বলছি ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া, এই সাইডটা মিলে একটা ঐক্য হয়েছে। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনূসকে তাড়ানো, ভাগানো তাড়াতাড়ি। এতে স্যার পক্ষেরই লাভ। রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না, যা আগে ছিল তাই থাকবে, ঘুরে মাগুর স্যাং। আর্মির জেনারেলরা যে আকাম করছে, গুম খুনে যুক্ত ছিল, সেটার বিচার হবে না। জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে। গতকালই নেত্র নিউজে একটা রিপোর্ট আসছে, 5ই আগস্ট সকালে আর্মি টার্গেট কইরা মাথায় গুলি করে মানুষ মারছে, টার্গেট কইরা, বিনা উস্কানিতে। এই যে এটা দেখে নিয়েন, খুব ভালো রিপোর্ট করছে এটা। এগুলোর বিচার যেন না হয়, এইটা ওয়াকার চায়। যারা গুম খুনে যুক্ত ছিল তাদের যেন বিচার না হয়, বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয়। শুনেন তার মুখেই। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবির সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এই ওয়াকারের নেতৃত্বেই প্রাণঘাতী অস্ত্র দিয়া বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে। আয়নাঘর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনূসকে। নিজে গেছে ভিজিট করতে, ওই গেছে ভিজিট করতে। ওর আর্মি অফিসাররা তো এই কাজ করেছে, ওই গেছে, যায় নাই। হাসনাতকে ডাইকা হুমকি দিছে, পরিশুদ্ধ আওয়ামী লীগ আনবে। ইন্ডিয়া সিক্কুর দিছে ইনক্লুসিভ নির্বাচন করে। ওয়াকার এরপর থেকে কে হুয়া করে সিক্কুর দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে। এই ঐক্যে বিএনপির কি লাভ? সে আর একটা আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে, ফ্রি স্টাইলে লুটপাট করবে, ভোটার ছাড়া নির্বাচন করবে, গুম খুন শুরু করবে। করছিল তো 2 কোটি নাকি ভোটার, না 1.5 না 2 কোটি ভোটার ভুয়া ভোটার তালিকা করছিল। ক্রসফায়ার করবে, ক্রসফায়ার তো শুরু করছিল বিএনপি, জানেন তো। এটা নিয়ে আসি চেয়ারের এপিসোড কইরা। আওয়ামী লীগের লাভ, তার বিচার হবে না। এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল, সে আবার ফিরে আসবে রাজনীতিতে। 75-এর পরে ফিরে আসিছে যেভাবে সেভাবে। আর ইন্ডিয়া, হাসিনা যা দিছে, যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে, সেটা অব্যাহত থাকবে। সে নদী শুকাবে, সীমান্তে বাংলাদেশি নাগরিক মারবে, বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে, ভোমা পেঁয়াজ খাওয়াবে 300 টাকা কেজিতে। তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া, আমরাই তো তোমাদের খাওয়ায় বাঁচায় রাখতেছি। রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায়। তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি? চিকিৎসাই তো হবি না তো ঘরে। বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে, আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া। এই তো প্রফেসর ইউনূস অসংখ্যবার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে। এই সময়টা লাগবে তার সংস্কার করতে, এটা সহ্য হতেছে না। কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছাচার চালানো যাবে না, ভারতীয় আধিপত্য চালানো যাবে না, লুটপাট চালানো যাবে না, আয়না ঘর বানানো যাবে না। এই সংস্কার কেন দরকার একটু বুঝে দেখি, আসেন। রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি। একটা বিল্ডিং যেমন থামের উপরে খাড়ায় থাকে না, রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে। যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি একটা প্রতিষ্ঠান, মিডিয়া একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, পুলিশ একটা প্রতিষ্ঠান, এমনকি বাজার একটা প্রতিষ্ঠান, অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান, শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান। এগুলো কিসের উপরে টিকে থাকে, কার্যকর থাকে কিভাবে? একটা জিনিসে, একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে, সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন। পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন, বিশ্বাস থাকতে হবে। নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন, এই বিশ্বাস থাকতে হবে। আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে, এই বিশ্বাসটা থাকতে হবে। সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন,
এই বিশ্বাসটা থাকতে হবে। বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে, এই বিশ্বাসটা থাকতে হবে। তো আপনি কি এইগুলা পান? পান না। আপনি ভোট দিতে পারেন? পারেন না। ঘুষ ছাড়া ফাইল নড়ে না। বাজার ফাংশন করে না। আপনাকে চাঁদা দিতে হয় ব্যবসা করার জন্য। ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায় সেই টাকা। শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর। ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী, আর সেই দিনই নিরস্ত্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ওয়াকারের সেনাবাহিনী। তো বিশ্বাস আছে? থাকে না। যে সেনাবাহিনী দেশ রক্ষা করার কথা সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে, সেখানে পশুর মতো বন্দি করে রাখে মানুষদের দিনের পর দিন। আর কত বলবো? তো এই বিশ্বাসটাই ডেমোক্রেসি। শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না, ভোট ডেমোক্রেসির একটা পার্ট। হাসিনা যে শুধু ভোট দিতে দেয় নাই তা না, সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে, ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে, ভেঙ্গে পড়ছে একেবারে। এইগুলা থেকে বিশ্বাস বা ট্রাস্ট নাই করে দেওয়া হয়েছে। সে বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া? ভয় দিয়া, টেরর দিয়া। ডেমোক্রেসির মধ্যে বিশ্বাসকে ভয় দিয়া প্রতিস্থাপন কইরা স্বৈরাচার হয়, ফ্যাসিবাদ হয়। আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবন কাটতো ভয়, সারাক্ষণ ভয়, চাকরির ভয়, সম্পদ হারানোর ভয়, অপমানের ভয়, জেলে যাওয়ার ভয়, গুম হওয়ার ভয়, মাস্তানির শিকার হওয়ার ভয়। প্রেসিডেন্ট সরকারের টাইম লাগতেছে কেন সামাল দিতে? কারণ ভয় দিয়ে তো প্রেসিডেন্ট শাসন করতেছে না, আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই। এই যে গ্যাপ, এই টাইমে রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে। সেজন্যই সংস্কার। এই সংস্কার না হইলে ভয় দিয়ে শাসন করতে হবে, যেই আসুক ক্ষমতায়। তাই বলি যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে হবেই, মাপ নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয়। এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দি পড়া মাস্তান আনিছে। সে হইতেছে ওয়াকার। ওয়াকার সেই উর্দি পড়া মাস্তান ইন্ডিয়া আর বিএনপি। সে ওয়াকার ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরে দিতেছে। কিভাবে? আমরা জানি ইন্ডিয়া ওয়াকার হাসিনার বোন জামাই। শুধু তাই না, সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি। আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় প্রকাশ্যেই বলছে। ওয়াকার নিয়মিত ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করে। শুনেন ইন্ডিয়ার সেনাপ্রধানের কণ্ঠেই শুনেন। I'm in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. এটা ভারতীয় সরকারের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে। ভারতীয় মিডিয়ায় পালকি শর্মা ওয়াকারকে ভারতপন্থী জেনারেল বলে পরিচয় করায় দিয়েছে। শুনেন। The army chief is against it. He is seen as a pro-India officer. ফ্যাসিস্ট চলছে আপনার বিরুদ্ধে স্যার। আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত। আপনার ইজ্জতের দাম $1 trillion। সো বি কেয়ারফুল। আপনাকে কিন্তু এরা ছাড়বে না। এরা দুর্বৃত্তায়িত, এরা অযোগ্য, এরা অপদার্থ, এরা দেশ বিরোধী, এরা বিভিন্ন দেশের এজেন্ট। এরা সম্মানী মানুষকে, ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই, কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই। এরা এই সিন্ডিকেট, রাজনৈতিক সিন্ডিকেট এবং এস্টাবলিশমেন্ট এমন ভাবে ধরে রেখেছে, তারা তাদের মতো করে দেশটাকে 53 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে দেয় নাই বাংলাদেশের মানুষের জন্য। সেই দুর্বৃত্ত শ্রেণী আবারও যে কোন শ্রেণী, আমি সবাই টোটাল ব্যবস্থাকেই বলছি, তারা ক্ষমতা নিতে চায়। যে কোন যারা সবাই, আমি সবার কথা বলছি, আমি কোনো পার্টিকুলার দলের কথাই বলছি না। তারা এই বাংলাদেশের মানুষের একটা অফুরন্ত সুযোগ ছিল আরো 50 বছর 100 বছর কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই জন্য মানুষকে দিয়ে পরিচালনা করা। আমি দেখেছি মিথ্যাচার কাকে বলে স্যার প্রতিদিন। আমি দেখেছি এক একজন উপদেষ্টার মিথ্যাচার, পাসপোর্ট নিয়ে মিথ্যাচার, পাসপোর্ট থাকলে নাকি দেশ বিরোধী হয়ে যায়। অথচ ঘুম থেকে উঠে এই রাজনীতিবিদরাই স্বপ্ন দেখে কোন বিদেশের ভালো স্কুলে তার সন্তানকে পড়াবে, কোথায় কোন বিদেশে সে পাঠাবে। তারা সারা পৃথিবীতে আপনার জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা বিদেশে লেখাপড়া করার জন্য মানুষ পাঠিয়েছিল, যেন সেরা লেখাপড়া করে আমেরিকা বা ব্রিটেনের মতো দেশে গিয়ে তার দেশকে সার্ভ করতে পারে। সৌদি আরব, সারা মধ্যপ্রাচ্যের মানুষ, মানে সরকার তাদের সন্তানদেরকে পয়সা দিয়ে স্পন্সর করে বিদেশে পাঠায় লেখাপড়া করার জন্য আবার দেশকে সার্ভ করতে পারে। সারা পৃথিবীতে আমেরিকা বিদেশি নাগরিকদেরকে ট্যালেন্ট মনে করে স্কিম চালু করেছে। আপনার যেখানে করলে আপনি গিয়ে আমেরিকা কাছে সার্ভ করবেন, তারা চায় ট্যালেন্টেড মানুষ। আর আমাদের দেশে আমরা নাকি বিদেশি পাসপোর্ট থাকলে নাকি আপনার মারা পারা যাবে না। সংবিধানে যদি লেখাই থাকে, কিসের সংবিধান? যে সংবিধান বাংলাদেশের মানুষের উন্নয়নের গ্যারান্টি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, যে সংবিধান একটা দেশকে আরেকটা দেশের খরচ রাজ্য বানায়, সেই সংবিধান একজন ব্যক্তি, একজন মানসিক বেকারগ্রস্ত মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চূর্ণ বিচ্ছন্ন করে সংবিধানকে সেট করেছে তার নিজের পারপাসে। সেই সংবিধান নিয়ে এখন এদের মাথা ব্যথা, অথচ এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে এরা বিগত 16 বছর। এই হলো রাজনৈতিক মূর্খতা এবং দুর্বৃত্তায়ন এবং ডাবল স্ট্যান্ডার্ড বা হিপোক্রেসি। স্যার আমি আপনাকে বলবো, আপনি যদি মনে করেন আপনি আপনার কাজ করতে পারবেন না, বাট নির্বাচন করে ক্ষমতা তুলে দিতে চান, আপনি কোনো কাজ না হয়, কোনো রিফর্মস না হয়, আপনার নির্বাচনিক ব্যবস্থায়, প্রার্থীর যোগ্যতার ব্যবস্থায়, নির্বাচন কমিশন সংস্কারে, বিচার বিভাগের সংস্কারে, বিচারের আপনার এই ফেসিবাদের বিচারের জন্য যদি আপনি করতে না পারেন, আমি মনে হয় আমার অনুরোধ থাকবে আপনি এগুলো না করে ক্ষমতা তুলে দেওয়ার, আপনি কিন্তু দেশ বিরোধী কাজ করবেন স্যার। এজন্য আমি মনে করি আপনি যদি পারেন না, চলে যান, দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আমরা আসি, সারা বিদেশিরা দেখতেছে, আমেরিকা দেখতেছে, ইউনাইটেড নেশনস দেখতেছে, আমরা দেখবো
কোথায় গিয়ে কিভাবে তারা কাজ করে দেশকে নিয়ে। আমরা এই দুর্বৃত্তায়িত শ্রেণী যারা দেশটাকে লুটপাট এবং দুর্বৃত্তায়িত ব্যবস্থার মাধ্যমে কুক্ষিগত করে রেখেছে 53 বছর, আমরা দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আপনি চলে যান, আপনি যদি না পারেন আপনি চলে যাবেন। আমি আপনাকে অনুরোধ করবো, আপনার ইজ্জতের দাম কিন্তু এখনো বাংলাদেশের মানুষ মনে রাখে। সুতরাং আপনার ইজ্জত যদি আপনি চূড়ান্তভাবে এরা আপনাকে বেইজ্জতি না করে এরা ছাড়বে না। মনে রাখবেন, এরা অযোগ্য, অপদার্থ, দেশ বিরোধী, বিভিন্ন দেশের এজেন্ট। এরা আপনার সম্মান কখনোই বুঝবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন চলছে, যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখনই যদি আমরা সবাই মিলে সাবধান হতে না পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না, বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন। বাংলাদেশের মানুষ, আমরা যে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা জানেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও, বিভাজনের রাজনীতি তৈরি করে দাও, অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে। আপনারা জানেন, গত প্রায় 9 মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি। বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশালতা, তার যে জাতীয় পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে। আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সকল অসঙ্গতি দেখে, হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, দেখেছি, সরাসরি কথা হয়েছে, মিট করেছি মালয়েশিয়ায়। উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেস্ট দিয়েছি, ফুল দিয়েছি। তার হৃদয়টা নরম, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ। তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে, দেখতে, প্র্যাকটিস করতে। তিনি চান এই সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভাবতে পারেন, আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে রাগ করে, অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝইঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান, তাহলে এই দেশের আগামী 6 মাস কি ঘটতে পারে ভাবতে পারেন? 6 মাস তো পরের কথা, আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন? অতএব সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে একে অপরের বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি তো বারবার বলি, জনগণের কাছে ছেড়ে দেন। নির্বাচনে কে জয়যুক্ত হবে, বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু জনগণের সিদ্ধান্তের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই, আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় বিএনপিকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে, একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি, তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না। আমি বারবার বলেছি, আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টকশোতে আলোচনায় অনৈক্যের বীজ তৈরি করা শুরু করেছে। বিএনপির অনেক সিনিয়র নেতাদের 5ই আগস্টের পরে বক্তব্য আপনারা দেখেছেন, যারা আমি প্রতিবাদ করেছি। আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি। যারা আলেমদের বিরুদ্ধে বলেছে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে বলেছে, এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে, আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি। কারণ আমি জানি এই শব্দ চয়নগুলো দিয়ে অনৈক্য হচ্ছে, দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে, যেটা কোনো অবস্থায় কাম্য নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে, ছাত্র জনতাও বুঝতে সক্ষম হচ্ছে। আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, অহংকারে চ্যাটাং চ্যাটাং ভাবটা আমাদের সবার কমিয়ে ফেলতে হবে। আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু, কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশের ডাক দিয়ে 50-100 জন মানুষ পান নাই, তখনই বোঝা উচিত। রাজনীতি অনেক লম্বা সময়। আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না। আপনাদের যে উর্বরতা ছিল, বিজয় ছিল, সে বিজয়টা ছিল নীতির কারণে, আদর্শের কারণে। এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের
বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, এখন এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দেয়া ঠিক হবে না। বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা। আপনি বলতে চান সেনাপ্রধানের উপরে, সেনাবাহিনীর উপরে এত রাগ কেন? সেনাবাহিনীর উপরে দেশের জনগণের কোনো রাগ নাই, সব রাগ আপনার উপরে। আপনি নিজে মিয়া খাইতেও জানেন না, কেমনে খাবেন? আপনি খেতে জানেন না ওয়াকারুজ্জামান, আপনি খেতে জানেন না। আপনি আপনার পজিশনটাকে আপহোল্ড করে কেমনে ইজ্জত পেতে হয় এটাও আপনি জানেন না। আপনার প্ল্যানিং অত্যন্ত কাঁচা। আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন, আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য অথর্ব। আপনাকে আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম, জেনারেল ওয়াকার এক কাজ করেন, দেশের সংবিধান বন্ধ করে জরুরি অবস্থা ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে দেন, আপনি পাশে সিবাফলার হয়ে বুক উঁচা কইরা দাঁড়ায় যান, দেশ বাঁচবে, দেশের অস্তিত্ব বাঁচবে। আমরা ডক্টর ইউনূসকে বলতাম আপনাকে 2 বছর 3 বছর পরে আরো 3 বছরের এক্সটেনশন দিতে। আপনি সেই রাস্তাগুলো বন্ধ করছেন। আপনি চিটাগংয়ের হারামখোর বদির ডুপ্লিকেট সালাউদ্দিন আহমেদ রয়ের দালাল তাকে এনেছেন। সালাউদ্দিন ডক্টর ইউনূসের দিকে তাকাইয়া এই ভাষণ দেয়, অথচ এই সালাউদ্দিনকে কেউ যদি বলে যে তুমি ওয়াকারের বিরুদ্ধে কথা বলো, সালাউদ্দিন আপনার বিপক্ষে কথা বলে না। গোরখুদক আব্বাস আপনার বিপক্ষে কথা বলে না। মির্জা ফাক আপনার বিরুদ্ধে কথা বলে না। ফজা আপনার বিরুদ্ধে কথা বলে না। কেউ আপনার বিরুদ্ধে কথা বলে না, একটা কারণে, কারণ আপনার হাতে বন্দুক আছে, আপনার কাছে ভারতীয় সাপোর্ট আছে, আপনি হাসিনার আত্মীয়, আপনি আবার ক্ষমতায় চলে এসে তাদেরকে গুম করে দিতে পারেন। আয়নাঘর আপনার সামনেই তৈরি হয়েছে, আয়নাঘর আপনার দ্বারাই পরিচালিত হয়েছে, আপনার দ্বারাই উপর থেকে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মেরেছেন। তো আপনার ভয়ে তারা কেউ কথা বলে না, কিন্তু ডক্টর ইউনূস তো কেউ গুলি করে না, আপনারা বানাইছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।